ডক্টর হাসানাত, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি রিফ্র্যাকশন অফ নরমাল আই অ্যান্ড এররস অফ রিফ্র্যাকশন নিয়ে কথা বলবো। সো এর আগে ভিজুয়াল সিস্টেমের উপরে অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে, আজকে 3rd ক্লাস। আসলে পড়লে অনেক কিছুই পড়া যায়, তো আর লম্বা করব না। আজকেই মোটামুটি এররস অফ রিফ্র্যাকশন, এটা ভাইবা পরীক্ষাতে এবং রিটেনও খুব কমনলি একটা এই টপিক থেকে কোশ্চেন হয়। সো আমরা এই বিষয়টা একটু ভালো করে যতটা সম্ভব বোঝার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল আমরা জানি যে আই এর যে ফোকাসিং সিস্টেম, ইট ইজ কম্পোজড অফ সেভারাল রিফ্র্যাক্টিং স্ট্রাকচার। অর্থাৎ যে রিফ্র্যাক্টিভ মিডিয়া গুলো আমরা জানি কি কি আছে, আবার একটু আমরা রিক্যাপিচুলেট করি। সেটা হচ্ছে কর্নিয়া। এখানে কর্নিয়ার দেখেন ব্র্যাকেটে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে। এটা কর্নিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.37। দেন কর্নিয়া থেকে এটা কোথায় যাবে? এয়ার থেকে যখন এটা কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেসকে ক্রস করে কর্নিয়াতে ঢুকলো। এরপরে দেখেন কর্নিয়ার পোস্টেরিয়র সারফেস কে ক্রস করে এটা অ্যাকুয়াস হিউমারে যাবে। সো অ্যাকুয়াস হিউমারের এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.34। দেন এটা ক্রিস্টালাইন লেন্স, হ্যাঁ, লেন্সের দেখেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সবচেয়ে বেশি 1.39। দেন লেন্সের দেখেন পোস্টেরিয়র সারফেসকে ক্রস করলে পাবে যেটা থাকবে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33। অর্থাৎ 4টা ভিন্ন ভিন্ন মিডিয়া ভিতর দিয়া যে এই লাইটটা কিন্তু রিফ্র্যাকশন হচ্ছে। এবং এই যে 4টা প্লেন বা 4টা যে মিডিয়াম, রিফ্র্যাক্টিভ মিডিয়াম, এদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো এখানে দেখানোর কারণ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো কিন্তু সেম না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ডিফারেন্ট। সো এই রিফ্র্যাকশন যখন হয়, আলোক রশ্মিটা যখন ভিন্ন ভিন্ন মিডিয়ামে ইন্ডেক্সের ভিন্ন ভিন্ন মিডিয়াম দিয়ে আলোক রশ্মিটা পাস করবে, তখন এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যেহেতু ডিফারেন্ট একটা মিডিয়াম এবং তার সাথে যে আরেকটা মিডিয়াম, এই যখনই ইন্ডেক্সটা ডিফার করবে তখনই কিন্তু লাইটটা কি হবে? রিফ্র্যাকশন হবে। রিফ্র্যাকশন মানে তার যে চলার পথের, তার সেই চলার পথে দিক পরিবর্তন করবে, এটি হচ্ছে রিফ্র্যাকশন। এটা আমরা সবাই ফিজিক্সে আমরা পড়াশোনা করেছি। তো যাই হোক, তার মানে দেখা যাচ্ছে এই 4টা রিফ্র্যাক্টিভ মিডিয়া দিয়ে যাওয়ার সময় 4টা প্লেনে কিন্তু রিফ্র্যাকশন হবে। আমি আবার বলছি, প্রথম প্লেনটা দেখেন এয়ার, এখানে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1। তো এয়ার থেকে যখন এটা কর্নিয়ার ভিতরে যাচ্ছে, অর্থাৎ কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেসের এই প্লেনে কিন্তু একটা রিফ্র্যাকশন হবে। যেহেতু এয়ার এর রিফ্র্যাকশন ইন্ডেক্সটা 1 এবং কর্নিয়ার 1.37, তার মানে ইন্ডেক্সটা ডিফারেন্ট। দেন কর্নিয়ার পোস্টেরিয়র সারফেসের এবং অ্যাকুয়াস হিউমার এই প্লেনে আরেকবার রিফ্র্যাকশন হচ্ছে। দেন ক্রিস্টালাইন লেন্সের অ্যান্টেরিয়র সারফেসে এই প্লেনে একটা রিফ্র্যাকশন হবে। দেন আবার যখন লেন্সের পোস্টেরিয়র সারফেসকে ক্রস করে যে এটা ভিট্রিয়াস হিউমারের ভিতরে যাচ্ছে, এই প্লেনে কিন্তু আরেকবার রিফ্র্যাকশন হচ্ছে। অর্থাৎ 4 ডিফারেন্ট প্লেনে রিফ্র্যাকশন হচ্ছে। সো এটা কিন্তু খুব একটা জটিল একটা প্রসেস। 4টা ভিন্ন ভিন্ন মিডিয়ামে রিফ্র্যাকশন হচ্ছে। সো আউট অফ অল এই যে 4টা প্লেনে রিফ্র্যাকশন হচ্ছে, এর ভিতরে ম্যাক্সিমাম রিফ্র্যাকশন হবে হচ্ছে এট দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য কর্নিয়া। এর কারণ আবারও বলি যে যেই যখন দুইটা যেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্সটা যত বেশি, সেখানে রিফ্র্যাক্টিভ পাওয়ারটা তত বেশি হবে। এখানে দেখেন এয়ারের ইন্ডেক্স বলছি আমরা 1, আর কর্নিয়ার ইন্ডেক্সটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.37। আর বাকি যদি দেখেন বাকিগুলোর মধ্যে ডিফারেন্সটা কম, যেমন কর্নিয়া এবং অ্যাকুয়াস হিউমার, এটার ডিফারেন্স যদি কনসিডার করেন, দেখেন 1.37, এটা 1.34 কম, তারপরে 1.34, 39, 39, 33। সো ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্স আছে হচ্ছে যখন এয়ার থেকে যখন কর্নিয়াতে যাচ্ছে, এখানে ডিফারেন্সটা ম্যাক্সিমাম। এই জন্য ম্যাক্সিমাম রিফ্র্যাকশনও হয় কিন্তু এই কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেসে। এই জন্য বলা হচ্ছে যে আউট অফ অল এই যে 4টা প্লেনের কথা বললাম, এর ভিতরে ম্যাক্সিমাম রিফ্র্যাকশন অফ দ্য লাইট রেস অকার এট দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য কর্নিয়া। ওকে, সো রিফ্র্যাকশন অফ লাইট রেস উইল ডিপেন্ড অন ডিফারেন্স ইন রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস বিটুইন টু মিডিয়া, যেটা আমি অলরেডি বলেছি। And here you will observe there is a big difference in the refractive indices of air, that is 1, and the cornea, that is 1.37. Okay. আচ্ছা, এখন যেহেতু আমি অলরেডি বলছি যে 4টা প্লেনে রিফ্র্যাকশন, এটা স্টাডি করা থিওরিটিক্যালি এটা খুব একটা কমপ্লিকেটেড ব্যাপার।
তো এটাকে ফর দ্য পারপাস অফ সিম্পলিসিটি, এটাকে আর একটু সিম্পলিফিকেশনের মাধ্যমে আমরা এই করতে পারি, যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই অল দ্য রিফ্র্যাক্টিভ সারফেসেস, এই যে চারটা প্লেন আমি একটু আগে বলেছি, দে আর অ্যালজেব্রাইক্যালি অ্যাডেড টুগেদার and considered to be a single plane of refraction. বোঝা গেল? চারটা প্লেনের রিফ্রাকশন এখন আমরা কল্পনা না করে, কনসিডার না করে চারটাকে অ্যালজেব্রাইক্যালি এইটাকে সামেশন করে একটা সিঙ্গেল রিফ্র্যাক্টিভ প্লেনকে আমরা কল্পনা করব। হ্যাঁ, সো এই যে মডেল, এইটাকে বলা হচ্ছে রিডিউসড আই মডেল। একটু পর আমি ছবিতে আর একটু ক্লিয়ার করব। অথবা বলা হয় যে স্কেমেটিক মডেল অফ দ্য আইবল বা ম্যাথমেটিক্যাল মডেল অফ দ্য আইবল। আমরা থিওরিটিক্যাল স্টাডির জন্য এটা যাতে আর একটু সহজে আমরা স্টাডি করতে পারি, সেটার জন্য এই কমপ্লেক্স মডেলটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে। এটাকে বলা হচ্ছে রিডিউসড আই মডেল। তাহলে আমরা একটু দেখে নেই এই জিনিসটা কিভাবে করা হয়েছে। সো ইট ইজ দ্য রিডিউসড আই অথবা ম্যাথমেটিক্যাল মডেল অফ দ্য আই। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই আমাদের এই অপটিক্যাল সিস্টেমে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, একটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট that lies 1.5 millimeter behind the anterior surface of the cornea. এখানে ছবিতে দেখেন, আচ্ছা আমি একটু হাইলাইটার ইউজ করছি। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস এই একটা প্লেন, তাই না? এইটা থেকে, এই অ্যান্টেরিয়র সারফেস থেকে জাস্ট খেয়াল করেন, আমি এখানে দেখাচ্ছি 1.5 মিলিমিটার বিহাইন্ড পোস্টেরিয়রলি এইখানে এই যে একটা পয়েন্ট, এইটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট বা পি পয়েন্ট। বা এই পয়েন্ট দিয়ে ভার্টিক্যালি যে এই যে লাইনটা টানা হয়েছে, এটাকে বা প্লেনটা টানা হয়েছে, এটাকে আমরা বলবো যে প্রিন্সিপাল রিফ্র্যাক্টাইল প্লেন। ওই যে আমরা চারটা মিডিয়ামকে সামেশন করে বলছেন একটা সিঙ্গেল প্লেন অফ রিফ্র্যাকশন, সেইটা প্লেনটা কিন্তু এই পি পয়েন্ট দিয়ে গেছে। ওকে, আমরা চারটা আলাদা আলাদা প্লেন কল্পনা না করে এখন এই প্লেন দিয়ে রিফ্র্যাকশন হবে। সো এটার অবস্থান হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস থেকে 1.5 মিলিমিটার বিহাইন্ড। এখানে দেখানো আছে, খেয়াল করেন যে এইখান থেকে 1.5 মিলিমিটার পিছনে আছে। দেন আরেকটা পয়েন্ট হচ্ছে, এটাকে বলা হচ্ছে নোডাল পয়েন্ট। এটা দেখা যাচ্ছে অবস্থানটা মোটামুটি লেন্সের সেন্টারে আছে। তো এখানে নোডাল পয়েন্টের যে এক্সাক্ট লোকেশন সেটা হচ্ছে এই যে কর্নিয়ার যে অ্যান্টেরিয়র সারফেস থেকে 7.2 মিলিমিটার, বা আমি হিসাবের সুবিধার্থে পয়েন্ট বাদ দিলাম 7 মিলিমিটার পিছনে। ওকে, তাহলে এটাই বলা হচ্ছে the nodal point N is situated 7.2 মিলিমিটার behind the anterior surface of the cornea। সে এইটা হচ্ছে নোডাল পয়েন্ট, তাহলে ধরেন 7 মিলিমিটার পিছনে। তো নোডাল পয়েন্টের এখানে এই পয়েন্টে কোনো রিফ্র্যাকশন হবে না। ওকে, আচ্ছা, তাহলে এই একটা পয়েন্ট পাইলাম পি, আর একটা পয়েন্ট পাইলাম এন। আরেকটা জিনিস আমরা একটু এখান থেকে দেখে নিই, সেটা হচ্ছে আইবলের যে অ্যান্টেরো পোস্টেরিয়র যে ডায়ামিটার, হ্যাঁ, সেইটা হচ্ছে এখানে 24.4, আমি হিসাবের সুবিধার্থে আমি ধরলাম 24 মিলিমিটার। ওকে, তাহলে অ্যান্টেরিয়র সারফেস থেকে এন যে নোডাল পয়েন্ট, এইটা যদি 7 মিলিমিটার ধরি, তাহলে বাকি নোডাল পয়েন্ট থেকে যে একেবারে রেটিনা পর্যন্ত যে পোস্টেরিয়র পোল পর্যন্ত যে ডিসটেন্স, এটা হবে ধরেন 17 মিলিমিটার। 17 আর 7 24। ওকে, তো যাই হোক, আরেকটা জিনিস এখানে খেয়াল করেন, এই যে দুইটা পয়েন্ট দিয়ে একটা নোডাল পয়েন্ট পেলাম, আর একটা হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট পি পয়েন্ট। এই দুইটা পয়েন্ট দিয়ে যদি আমরা একটা লাইন টানি, কোথা থেকে, অ্যান্টেরিয়র সারফেস থেকে, কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেস থেকে একেবারে যে রেটিনা পর্যন্ত, এমন একটা লাইন টানবো যেটা পি পয়েন্ট এবং এন পয়েন্ট দিয়ে পাস করবে। লাইন টানলে আমরা একটা এক্সিস পাবো। এই এক্সিসটাকে বলা হচ্ছে অপটিক্যাল এক্সিস। এই যে এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই এক্সিসটা হচ্ছে আমরা বলবো অপটিক্যাল এক্সিস অফ দ্য আই। ওকে, আচ্ছা, সেটা তাহলে কোন কোন পয়েন্ট দিয়ে যাবে? পি পয়েন্ট এবং এন পয়েন্ট দিয়ে। নেক্সট, এখন আমরা দেখি টোটাল ডায়োপটরিক পাওয়ার অফ দ্য আই। এটা বলা হচ্ছে +60 ডায়োপ্টার।
যে রিফ্র্যাক্টিভ যে পাওয়ার, এটা টোটাল যে এই যে সিস্টেম আছে যে রিফ্র্যাক্টাইল, যে আমরা যেটা কনসিডার করলাম যে সবগুলো মিলে টোটাল 60 ডায়োপ্টার, যার মধ্যে ইম্পর্টেন্ট যদি দুইটা আমি মেনশন করি, সেটা ম্যাক্সিমাম রিফ্র্যাক্টিভ পাওয়ার হচ্ছে কর্নিয়ার। এটা অলরেডি বলেছি, কারণ ইয়ার থেকে যখন কর্নিয়াতে লাইটটা পাস করছে, যখন কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেসকে ক্রস করতেছে, তখন কিন্তু এইখানে দুই ইয়ার এবং কর্নিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ডিফারেন্সটা বেশি, 1 আর একটা তো 1.34। তো এই জন্য কর্নিয়ার দেখেন রিফ্র্যাক্টিভ অপটিক্যাল পাওয়ার অফ দ্য কর্নিয়া ইজ ম্যাক্সিমাম +43D ডায়োপ্টার। যদি রেঞ্জে বলেন 40 থেকে 45 ডায়োপ্টার। হ্যাঁ, তাহলে টোটাল যদি হয় 60, তার মধ্যে যদি কর্নিয়ারই বললাম হচ্ছে +43D, প্লাস মানে হচ্ছে কনভার্জিং পাওয়ার। ওকে, আচ্ছা। আর লেন্সের এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লেন্সের অপটিক্যাল পাওয়ার হবে +17D, তাহলে 43 আর 17 মোটামুটি 60D। এই দুইটাই আসলে মেইন সবচেয়ে সিগনিফিকেন্ট রিফ্র্যাকশন হয় এই দুইটা জায়গায়, কর্নিয়া এবং লেন্সে। তো এটা গেল হচ্ছে অপটিক্যাল পাওয়ার। তাহলে আমরা আবার একটু বলি যে টোটাল পাওয়ার 60D, যার ভিতরে কর্নিয়ার পাওয়ার হচ্ছে +40 ডায়োপ্টার আর লেন্সের পাওয়ার হচ্ছে +17 ডায়োপ্টার। ওকে, তো এই যে জিনিসগুলো আগের বারে দেখাইছি, এখানেও দেখানো হচ্ছে। এটা কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেস দেখেন, তারপরে যে পিছনে পি পয়েন্ট আছে, এটা নোডাল পয়েন্ট, এবং এখান দিয়ে যে পি পয়েন্ট এবং নোডাল পয়েন্ট দিয়ে যদি একটা লাইন টানি কর্নিয়ার অ্যান্টেরিয়র সারফেস থেকে পোস্টেরিয়র একটা রেটিনা পর্যন্ত, তাহলে সেটা হবে হচ্ছে আমার অপটিক্যাল অ্যাক্সিস। তাহলে এখন আবার অ্যাক্সিসটা একটু দেখে নেই। তাহলে অপটিক্যাল, হোয়াট ইজ অপটিক্যাল অ্যাক্সিস? দ্য লাইন পাসিং থ্রু দ্য সেন্টার অফ কর্নিয়া, সেন্টার অফ দ্য লেন্স, that is nodal point, and meeting on the retina is called optical axis, যেটা অলরেডি আমি দেখালাম, এই যে অপটিক্যাল অ্যাক্সিস। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে ভিজুয়াল অ্যাক্সিস। ভিজুয়াল অ্যাক্সিসটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে লাইন পাসিং ফ্রম ফোবিয়া থ্রু নোডাল পয়েন্ট অফ দ্য আই। অর্থাৎ এখানে সোজা ভাবে আপনি যদি চিন্তা করেন, এই যে ফোবিয়া সেন্ট্রালিস, এইখান থেকে আর এই যে নোডাল পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে যোগ করে যদি আপনি, এবং আরেকটা হচ্ছে ফিক্সেশন পয়েন্ট, আপনি যেখানে গ্যাস ফিক্স করলেন, সেই ফিক্সেশন পয়েন্ট, নোডাল পয়েন্ট এবং ফোবিয়া, এই তিনটা পয়েন্টকে যদি আপনি যোগ করে একটা প্লেন কল্পনা করেন, তাহলে সেইটা হবে ভিজুয়াল অ্যাক্সিস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপটিক্যাল অ্যাক্সিস এবং ভিজুয়াল অ্যাক্সিস কিন্তু ডিফারেন্ট। ওকে, এই যে আবার দেখানো হলো যে দিস ইজ ভিজুয়াল অ্যাক্সিস ফ্রম ফিক্সেশন পয়েন্ট, নোডাল পয়েন্ট এবং ফোবিয়া, এই তিনটা পয়েন্টকে যোগ করছে হচ্ছে ভিজুয়াল অ্যাক্সিস। ওকে, তাহলে দুইটা অ্যাক্সিস আমরা জেনে গেলাম আই বলের। আচ্ছা, এখন আজকে লেকচারটা খুবই ছোট, রিফ্র্যাক্টিভ এরর, বেশি সময় লাগবে না। এখন আমরা তাহলে একটু এরর পড়ার আগে নরমালটাকে কি বলে সেটা জেনে নিই। নরমাল আইকে বলা হচ্ছে ইমেট্রোপিয়া অথবা নো রিফ্র্যাক্টিভ এরর। এটাকে কি বলবো? ইমেট্রোপিয়া, অর্থাৎ অপটিক্যালি নরমাল আই। যদি একটু ডেফিনেশন দেই, সেটা হচ্ছে ইমেট্রোপিয়া ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ রিফ্র্যাকশন when the parallel rays of light come to a perfect focus upon the light sensitive layer of the retina with accommodation is being at rest, অর্থাৎ উইদাউট অ্যাকোমোডেশন। হ্যাঁ, যখন যে প্যারালাল লাইট রেস গুলো এই যে রিফ্র্যাক্টিভ মিডিয়া দিয়ে পাস করবে, রিফ্র্যাকশন হয়ে ফাইনালি রেটিনার ভিতরে উপরে গিয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, ফোকাসটা পড়তেছে, তাই না? যেমন এই যে ছবিতে দেখানো হলো, দেখেন যে এখান থেকে প্যারালাল লাইট রেস গুলোর আলটিমেটলি রিফ্র্যাকশনের মাধ্যমে তারা কিন্তু ফাইনালি গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে। যদি সেটা রেটিনার উপরে ফোকাসটা পড়ে, তাহলে এইটাকে আমরা বলবো যে অপটিক্যালি নরমাল আই বা ইমেট্রোপিয়া, তার মানে কোনো রিফ্র্যাক্টিভ এরর নাই। ভেরি সিম্পল। তাহলে এরর যদি থাকে সেটা হচ্ছে আমরা বলবো অ্যামেট্রোপিয়া। অ্যামেট্রোপিয়া, হ্যাঁ, আমরা খুব সিম্পল জিনিস পড়বো, বেশি জটিলতার ভিতরে যাব না, সেগুলো অপথ্যালমোলজিতে আপনারা ভবিষ্যতে পড়বেন। তো অ্যামেট্রোপিয়া মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ এরর আছে। তাহলে সেটা কেমন? It is a state of refraction when parallel rays of light coming
are not focused exactly upon the retina with the accommodation is being at rest. তার মানে উইদাউট দ্য হেল্প অফ অ্যাকোমোডেশন। এখানে দেখা যাচ্ছে যে এখানে যদি ছবিটা খেয়াল করেন, প্রথমে দেখানো হয়েছে নরমালি দেখেন রেটিনার উপরে ফোকাস পড়ছে, কিন্তু যদি কোনো ইরর থাকে অর্থাৎ এই ফোকাসটা দেখা গেল রেটিনার উপরে না পড়ে ইন ফ্রন্ট অফ দ্য লাইট সেন্সিটিভ রেটিনা, ধরেন এই পয়েন্টে ফোকাসটা পড়লো, এই যে আমি একটু ইয়েলো কালার দিয়ে ইন্ডিকেট করলাম, ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা। অথবা এমনও হতে পারে এটা রেটিনাতে না পড়ে রেটিনার পিছনে পড়লো, অর্থাৎ বিহাইন্ড দ্য রেটিনা। দুইটা ক্ষেত্রেই আসলে আমরা বলবো যে তার মানে এরর আছে, রিফ্র্যাক্টিভ এরর, ফোকাসটা রেটিনার উপরে তৈরি হয় নাই। সেটাই বলছে যে লাইট কামিং আর নট ফোকাসড এক্স্যাক্টলি আপন দ্য রেটিনা উইথ দ্য অ্যাকোমোডেশন ইজ বিং অ্যাট রেস্ট। ওকে, আচ্ছা, তাহলে এটাকে বলবো আমরা, এই কন্ডিশনটাকে বলবো অ্যামেট্রোপিয়া। এখন অ্যামেট্রোপিয়া কি কি কারণে হতে পারে, মানে এই যে রিফ্র্যাক্টিভ এরর কি কি কারণে হতে পারে, এটিওলজি যদি আমরা একটু চিন্তা করি, এতক্ষণ যে আলোচনা করলাম সেখান থেকে সিম্পলি আমরা বলতে পারবো একটা টাইপ আছে এক্সিয়াল এমেট্রোপিয়া। এক্সিয়াল এমেট্রোপিয়াটা কি? এই যে ধরেন যে আইবলের আমরা নরমালি কি বললাম, মোটামুটি 20 অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কত, ধরেন এটাকে বলছি 24.4 মিলিমিটার। কোনো কারণে ধরেন আইবলের ডায়ামিটারটা কমে গেল, ছোট হয়ে গেল, হ্যাঁ, তাহলে এই যে ফোকাসটা কি হবে, রেটিনার পিছনে পড়বে না? আবার যদি খেয়াল করেন আইবলের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বড় হয়ে গেল, হ্যাঁ, তাহলে কিন্তু ফোকাসটা রেটিনার সামনে পড়তেছে। যেটাই হোক, তার মানে এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বা এই যে এক্সিয়াল লেংথ আইবলের, এইটার পরিবর্তনের কারণে যদি যে রিফ্র্যাক্টিভ এরর হবে সেটা হতে পারে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, একটু পরেই সেগুলো নিয়ে আলোচনা করছি। তো এই এক্সিসের এক্সিয়াল লেংথের পরিবর্তনের কারণে, এক্সিয়াল লেংথ বলতে আমি আবারও বলছি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে ডায়ামিটার, এই যে দূরত্ব এইটা কম বেশি হওয়ার কারণে ফোকাসটা আইদার রেটিনার সামনে পড়ুক আর বা পিছনে পড়ুক, সেটাকে আমরা বলবো একটা এরর হচ্ছে, এটাকে আমরা বলবো এক্সিয়াল এমেট্রোপিয়া। কথা বোঝাতে পারলাম কিনা? আচ্ছা, নেক্সট আসি আমরা রিফ্র্যাক্টিভ মিডিয়ার যে 4টা প্লেন আছে তার ভিতরে যে ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ দুইটা প্লেন, একটা হচ্ছে আমরা বলছি অলরেডি বলেছি কর্নিয়া, আর একটা হচ্ছে লেন্স, হ্যাঁ, ক্রিস্টালাইন যে লেন্স। তো কর্নিয়ার দেখেন এই যে কার্ভেচারটা, এই কার্ভেচারটা যদি কোনো পরিবর্তন হয়, অর্থাৎ এটা ধরেন কোনো কারণে বেশি কনভেক্স হয়ে গেল, ধরেন কোনো কারণে ডিউ টু এনি রিজন এটা বেশি কনভেক্স হয়ে গেল, কনভেক্স হয়ে গেলে কিন্তু কি হবে, এটা রিফ্রাকশনটা বেশি হবে, রিফ্রাক্টিভ পাওয়ারটা বেড়ে যাবে, হ্যাঁ, যত বেশি কনভেক্স হবে রিফ্রাক্টিভ পাওয়ার তত বেশি, মানে রিফ্রাকশন বেশি হবে। বেশি হলে এই লাইট রেস গুলো রেটিনাতে পৌঁছানোর আগেই এটা পয়েন্টে ফোকাস করবে, তাহলে রেটিনার উপরে কিন্তু পড়তেছে না, সামনে পড়তেছে। আবার যদি মনে করেন কোনো কারণে এই কর্নিয়ার কার্ভেচারটা ফ্ল্যাট হয়ে গেল, এটা কনভেক্স না আর ফ্ল্যাট হয়ে গেল, কনভেক্সিটি কমে গেল, তাহলে কিন্তু আবার লাইট রে গুলো রেটিনার পিছনে গিয়ে পড়বে। সিমিলারলি লেন্সেরও যদি এই যে কার্ভেচার বেড়ে যায় অথবা কমে যায় এবং সেই কারণে যদি লাইট রেটা রেটিনার উপরে ফোকাস না পড়ে রেটিনার সামনে পিছনে পড়ে, তাহলেও কিন্তু রিফ্র্যাক্টিভ এরর হবে অ্যামেট্রোপিয়া। তবে এই সমস্ত কারণে এই কার্ভেচার কম বেশি হওয়ার কারণে যে রিফ্র্যাক্টিভ এররটা হচ্ছে তাকে আমরা বলবো কার্ভেচার অ্যামেট্রোপিয়া। ওকে, এগুলো কেন বলতেছি, এগুলো বললে আমাদের কজগুলো এটিওলজি গুলো মনে রাখতে সুবিধা হয় আর ভবিষ্যতে কাজে লাগবে। আরেকটা হচ্ছে ইন্ডেক্স এমেট্রোপিয়া। ইন্ডেক্স দেখেন শুরুতে আমি বলছিলাম যে এই যে রিফ্র্যাক্টিভ মিডিয়াগুলোর এক একটা ইন্ডেক্স ডিফারেন্ট। ধরেন কর্নিয়ার ইন্ডেক্স, কোন কারণে যে কর্নিয়ার ইন্ডেক্স এর পরিবর্তন হয়, হ্যাঁ, অথবা লেন্সের ইন্ডেক্স পরিবর্তন হয়ে যায়, কোনো কারণে চেঞ্জ হয়, তাহলে ইন্ডেক্স পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই যে রিফ্র্যাক্টিভ পাওয়ারটাও পরিবর্তন হবে, অর্থাৎ তখন কিন্তু ফোকাস রেটিনার উপর না পড়ে সামনে পিছনে পড়বে, যেটাই পড়ুক সেটা হবে সেই যেটা যে ইরর, সেটাকে আমরা বলবো ইন্ডেক্স এমেট্রোপিয়া। ওকে, তাহলে বোঝা গেল নরমাল আইকে বললাম ইমেট্রোপিয়া, অপটিক্যালি নরমাল আই,
আর যেতে অপটিক্যাল ইরোর আছে সেটাকে বলবো আমরা অ্যামেট্রোপিয়া। তাহলে অ্যামেট্রোপিয়া তিনটা কারণে হইতে পারে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার যদি কম বেশি হয়, একটা হচ্ছে কর্নিয়ার কার্ভেচার অথবা লেন্সের কার্ভেচারে যদি কোনো চেঞ্জ হয়, অথবা রিফ্র্যাক্টিভ যে ইন্ডেক্স সেটার যদি কোনো কারণে পরিবর্তন হয়। এই সমস্ত কারণে কিন্তু যে রিফ্র্যাক্টিভ ইরোর হবে, এবং সেইটার সাথে মিল রেখে নাম হয়েছে এক্সিয়াল এমেট্রোপিয়া, কার্ভেচার এমেট্রোপিয়া, ইন্ডেক্স এমেট্রোপিয়া। ওকে, এখন আমরা চলে যাই যে এই যে এমেট্রোপিয়া আর রিফ্র্যাক্টিভ ইরোর যে কারণেই হোক সেটা কি কি টাইপের। মূলত আমরা তিনটা কমন যে রিফ্র্যাক্টিভ এরর আছে যেটা আমরা স্টাডি করব, আমাদের খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি আমাদের ফার্স্ট প্রফ এক্সামে বলা যায় যে স্পেশাল সেন্স থেকে এই কোশ্চেনটা বেশিরভাগ স্টুডেন্টকেই করা হয় ভাইভাতে, অথবা রিটেনে কিন্তু শর্ট নোট আকারে খুব কমনলি থাকে রিফ্র্যাক্টিভ এররস। হ্যাঁ, তো শর্ট নোট কিন্তু মোটামুটি একটু ভালো লিখতে পারলে ভালো লিখতে হয়, একেবারে 2-4 লাইনে শেষ করে দিলে মার্ক পাওয়া যায় না বেশি। তো অলরেডি আমরা জানি যে মোস্ট কমন রিফ্র্যাক্টিভ এরর বা এমেট্রোপিয়া, যেটাই আমরা বলি মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এস্টিগমাটিজম, এই তিনটা মোস্ট কমনলি সিন রিফ্র্যাক্টিভ এরর। আচ্ছা, এর সাথে আরেকটা আছে আমি এখানে মেনশন করি নাই, প্রেস বায়োপিয়াকে। ঠিক আসলে এটা প্রেস বায়োপিয়াটা ফিজিওলজিক্যাল, এই জন্য আমি এখানে মেনশন করি নাই। হ্যাঁ, বাট প্রেস বায়োপিয়া নিয়ে একটু আলোচনা করব। তো এখন আমরা শুরুতে চলে যাই মায়োপিয়া। মায়োপিয়ার আর একটা নাম হচ্ছে শর্ট সাইটেডনেস। মনে রাখবেন এইখানে শর্ট সাইটেডনেস মানে হচ্ছে যে এইখানে ভালো, যেই ডিস্টেন্সে ভালো দেখা যায় সেটাই এখানে মেনশন করেছে, শর্ট সাইটেডনেস। তার মানে কাছে দেখতে পারবে, নিকটের জিনিস দেখতে পারবে। তাহলে সমস্যা কার? দূরের। অনেক সময় আসলে কনফিউশন হয়ে যায় যে শর্ট সাইটেডনেস আমরা মনে করি তাহলে মানে কাছে দেখতে পায় না। নো, এখানে যেটা আছে যেখানে দেখতে পায় সেখানটা লেখা আছে শর্ট সাইটেডনেস, কাছে দেখে। ওকে, তাহলে সমস্যা হচ্ছে তার ডিস্টেন্স। তাহলে আমরা একটু যাই হোক বইয়ের ভাষায় যদি বলি, মায়োপিয়া ইজ দ্য আই ডিফেক্ট characterized by the inability to see the distant object. distant object দেখতে পাচ্ছে না, কারণ হচ্ছে the object is focused, the light is focused in front of the retina. ফোকাসটা রেটিনার উপরে না পড়ে রেটিনার সামনে পড়তেছে। ওকে, আচ্ছা, এইখানে যে খেয়াল করেন ছবিতে দেখানো হয়েছে যে প্যারালাল রেস অফ লাইট তারা রিফ্র্যাক্টিভ প্লেনে রিফ্র্যাকশনের পরে এই যে যেখানে তারা কনভার্স হয়েছে যেই পয়েন্টটাতে, এই পয়েন্টটা কিন্তু রেটিনার উপরে না পড়ে রেটিনার আগেই এই একটা বিন্দুতে মিলিত হয়েছে, ফোকাসটা রেটিনার সামনে পড়ছে, যে কারণে এই ডিস্টেন্স থেকে যে অবজেক্ট থেকে যে রেগুলো আসলো সেই ডিস্টেন্স অবজেক্টটাকে দেখতে পাচ্ছে না। কিন্তু খেয়াল করেন যখন আপনার ডিস্টেন্ট অবজেক্টটাকে আপনি কাছে নিয়ে আসবেন, আপনার নিকটে, বি নাম্বার ছবিটাতে খেয়াল করেন, তখন হচ্ছে কি আপনি কোন একটা অবজেক্টকে আপনার যত কাছে আনবেন লাইটটা তত ডাইভার্স হয়ে যাচ্ছে। দেখেন ডাইভার্স হলে তারা হচ্ছে কি, দেখেন কর্নিয়ার মোস্ট পেরিফেরাল পার্টে চলে যাচ্ছে। পেরিফেরিতে একটু ইন্ডেক্সটা কম থাকে বা ফ্ল্যাট থাকার কারণে এই ফোকাসটা কি আরো দূরত্বে, তার মানে রেটিনার উপরে পড়তেছে। ওকে, তাহলে এই জন্য কাছে দেখতে পাচ্ছে কিন্তু দূরের থেকে যখনই আসতেছে তখনই কিন্তু ফোকাসটা রেটিনার সামনে পড়ছে। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। এটা হচ্ছে বেসিক প্রবলেম ইন দ্য মায়োপিয়া। এই জন্য বলা হচ্ছে ইট ইজ আদারওয়াইজ কল্ড দ্য শর্ট সাইটেডনেস, কারণ কাছে দেখতে পাচ্ছে, বিকজ দ্য পারসন ক্যান সি নিয়ার অবজেক্ট ক্লিয়ারলি। এখন কথা হচ্ছে মায়োপিয়া কি কি কারণে হতে পারে। এখন খুবই সোজা, আমরা যেহেতু অলরেডি বলেছি যে দেখেন এরর গুলো হইতে পারে আইদার এইখানে ফোকাসটা রেটিনার সামনে পড়তেছে, তাহলে রেটিনার সামনে কখন পড়বে, যদি একটা সমস্যা হতে পারে এক্সিস, অর্থাৎ এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়ার কারণে যদি মায়োপিয়া হয়, অর্থাৎ ফোকাসটা রেটিনার সামনে পড়ে, তাহলে তাকে আমরা বলবো এক্সিয়াল মায়োপিয়া। খুব সহজ, এক্সিয়াল মায়োপিয়া।
when the axial length, that is anterior posterior length, is increased and এইটাই হচ্ছে কমনেস্ট টাইপ মায়োপিয়ার যে কয়টা কারণ আছে এইটাই কমনলি হচ্ছে এই এক্সিয়াল মায়োপিয়াটা কমন। আচ্ছা, এইগুলো একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে কার্ভেচার মায়োপিয়া। কার্ভেচার মায়োপিয়াটা কেমন খেয়াল করেন, কোন কারণে যদি কর্নিয়ার এই যে কার্ভেচারটা আছে, এই যে খেয়াল করেন কর্নিয়ার কার্ভেচারটা এটা যদি মোর কনভেক্স হয়ে যায় কোনো কারণে, তাহলে কি হবে, যত বেশি কনভেক্স হবে রিফ্র্যাক্টিভ পাওয়ারটা তত বেড়ে যাচ্ছে, তত রেটিনায় পৌঁছানোর আগেই একটা পয়েন্টে কিন্তু ফোকাস হয়ে যাচ্ছে, অর্থাৎ ফোকাসটা কিন্তু রেটিনার পরে উপর না পড়ে রেটিনার সামনে পড়লো। তাহলে এইটাকে আমরা বলবো কার্ভেচার মায়োপিয়া। মনে রাখা সোজা না? আচ্ছা, একইভাবে লেন্সের যদি এরকম কনভেক্সিটি কোনো কারণে বেড়ে যায় তাহলেও কিন্তু এই ফোকাসটা গিয়ে আর্লি এটা কনভার্স হবে, অর্থাৎ ফোকাসটা কিন্তু রেটিনার সামনে পড়বে। তাহলে এই সমস্ত কারণে যদি মায়োপিয়া হয়, রেটিনার সামনে ফোকাস তৈরি হয়, তাহলে আমরা বলবো কার্ভেচার মায়োপিয়া। তাহলে এরকম কিছু কারণ যদি আমরা বলি, দেখেন কর্নিয়াটা যদি বেশি কনভেক্স হয়ে যায় এটা হচ্ছে কেরাটোকোনাস, কোনিক্যাল কর্নিয়া, কেরাটোকোনাস। লেন্সে যদি হয়, লেন্স যদি কোনিক্যাল হয়ে যায় লেন্টিকোনাস। আপনারা ভবিষ্যতে অপথলমোলজিতে পড়বেন, আমি জাস্ট একটু এখানে দেখাইলাম। ক্যারাটোগ্লোবাস বা এটাকে বলা হচ্ছে মেগালোকর্নিয়া, কর্নিয়া যদি অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই সমস্ত কারণে কিন্তু এই যে কার্ভেচারটা চেঞ্জ হচ্ছে এবং ফোকাসটা রেটিনায় না পড়ে রেটিনার সামনে পড়তেছে, এবং এই কারণে সে দূরের জিনিস দেখতে পাচ্ছে না। তাহলে এটাকে বলবো না কার্ভেচার মায়োপিয়া। নেক্সট হচ্ছে ইন্ডেক্স মায়োপিয়া। যদি কোনো কারণে এই কর্নিয়া বা লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যদি পরিবর্তন হয়, হ্যাঁ, ইন্ডেক্সটা আরো বেড়ে যায়, তাহলে কি হবে, রেটিনার আগেই কনভার্স হয়ে রেটিনার সামনে ফোকাস পড়বে, সেটাকে বলবে ইন্ডেক্স মায়োপিয়া। যেমন নিউক্লিয়ার স্ক্লেরোসিস, অ্যাকচুয়ালি লেন্সের মাস সেন্টারে একটা নিউক্লিয়াস থাকে, এটা যদি নিউক্লিয়াস স্ক্লেরোসিস হয়, হ্যাঁ, সেক্ষেত্রে রিফ্র্যাকশন পাওয়ারটা ইন্ডেক্সটা বেড়ে যাচ্ছে। অথবা ডায়াবেটিসে এই যে সুগারের কারণে কিন্তু লেন্সের এই ইন্ডেক্সে পরিবর্তন হতে পারে। হ্যাঁ, এই কারণে এটাকে বলবো হচ্ছে ইন্ডেক্স মায়োপিয়া। তাহলে ইম্পর্টেন্ট দুইটা কারণ হচ্ছে নিউক্লিয়ার স্ক্লেরোসিস, ডায়াবেটিস। তাহলে খুব সহজে কিন্তু আমরা দেখেন মায়োপিয়াটা কি জিনিস আমরা সহজে বুঝলাম। আরো ডিটেইল তো আপনারা নিশ্চয়ই অপথলমোলজিতে পড়বেন, আমরা খুবই মিনিমাম যে বেসিক যে জিনিসটা আমরা এটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো এটা তিনটা গেল, এক্সিয়াল, কার্ভেচার, ইন্ডেক্স। আরেকটা হচ্ছে ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য আই, সরি ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেন্স। যদি কোনো কারণে লেন্সটা সামনের দিকে সরে যায়, যদি লেন্সটা সামনে আগায় আসে, তাহলে খেয়াল করেন ফোকাসটাও কিন্তু সামনে আগায় আসবে। খেয়াল করেন, তাহলে রেটিনার সামনে চলে আসলো। আর যদি লেন্সটা আরো পিছনে চলে যেত তাহলে উল্টা হইতো, ফোকাসটা রেটিনার পিছনে চলে যেত। ভেরি সিম্পল। যাই হোক, এখানে মায়োপিয়া কখন হবে, যদি লেন্সটার ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে কিন্তু ফোকাসটাও কিন্তু সামনে, রেটিনার সামনে পড়তেছে। সো এই চারটা কমন কারণে কিন্তু মায়োপিয়া হতে পারে: এক্সিয়াল মায়োপিয়া, কার্ভেচার মায়োপিয়া, ইন্ডেক্স মায়োপিয়া, and myopia due to forward displacement of the eye. এখন খেয়াল করেন অপটিক্যাল অর্থাৎ ট্রিটমেন্ট অফ দ্য মায়োপিয়া। এটার যে ট্রিটমেন্টটা কি, একটা হচ্ছে স্পেকটিক্যাল বা অথবা অপটিক্যাল কারেকশন করা যায়। তো এখানে আবারও দেখাচ্ছি, প্রবলেমটা হচ্ছে দেখেন ফোকাসটা পড়ছে রেটিনার সামনে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এমন একটা লেন্স ইউজ করতে হবে যে লেন্সের কারণে ফোকাসটা গিয়ে রেটিনার উপরে পড়ে। তো এক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে আমরা যদি একটা বাইকনকেভ অথবা ডাইভার্জিং, কনকেভ লেন্সগুলোকে বলা হচ্ছে ডাইভার্জিং লেন্স। তাহলে খেয়াল করেন এই কনকেভ লেন্স যখন এখানে ইউজ করা হলো, তখন এই যে প্যারালাল রেজ অফ লাইট এই কনকেভ লেন্সের রিফ্র্যাকশন হয়ে তারা কিন্তু একটু ডাইভার্স হয়ে গেল, ডাইভার্স হয়ে তারা একটু কর্নিয়ার পেরিফেরাল পার্টে গিয়ে পড়লো। দেখেন এইখানে খেয়াল করেন একটু ছড়াই গেল, ছড়াই যাওয়ার কারণে আলটিমেটলি তারা রিফ্র্যাকশনে ফোকাসটা আর একটু পিছনে পড়ে চলে আসলো এবং পিছনে গিয়ে সে আলটিমেটলি রেটিনার উপরে ফোকাসটা পড়লো। সো দ্যাট ইজ হাউ মায়োপিয়া ক্যান বি কারেক্টেড। সেটাই বলেছে অপটিক্যাল কারেকশন। এখানে আমরা বাইকনকেভ লেন্স অথবা ডাইভার্জিং পাওয়ার, ডাইভার্জিং লেন্সের পাওয়ার হচ্ছে মাইনাস, এটা মনে রাখবেন, এটার পাওয়ার হচ্ছে মাইনাস।
অর্থাৎ মাইনাস পাওয়ারের লেন্স ইউজ করতে হবে সো দ্যাট দ্য ক্লিয়ার ইমেজ ইজ ফর্মড অন দ্য রেটিনা। আচ্ছা, এছাড়াও সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। তাহলে খেয়াল করেন সার্জারি করে আসলে কি করতে হবে, যেটা করতে হবে যেহেতু রিফ্র্যাকশনটা রেটিনার সামনে পড়তেছে অর্থাৎ রিফ্র্যাক্টিভ পাওয়ারটা একটু কমাইতে হবে। আমরা যদি সার্জারি করে যদি কোনো কারণে এই যে কর্নিয়ার যে থিকনেস, সার্জারিরা যখন করবেন তখন ডিটেইল করবে, আমি যে জিনিসগুলি থিকনেসটা একটু কোনো কারণে কমাই দেওয়া যায় তাহলে কিন্তু এটা রিফ্র্যাক্টিভ পাওয়ারটা কমবে, তখন ফোকাসটা আরেকটু পিছনে গিয়ে অর্থাৎ আলটিমেটলি রেটিনার উপরে পড়বে। তো দেখো এরকম সার্জারিকে বলে ক্যারাটো রিফ্র্যাক্টিভ সার্জারি। এছাড়া লেজারের মাধ্যমেও কিন্তু এই কর্নিয়ার থিকনেসটাকে তারা কিছুটা থিন করা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ফটো অ্যাবলেশন টেকনিক। যাই হোক এগুলো সম্পর্কে আমি বেশি জানি না আর ওগুলো বলতেও যাব না। মোটামুটি অপটিক্যাল কারেকশনটাই আমরা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট যেটা পরীক্ষা হয় এটা বলতেই হবে যে বাইকনকেভ ডাইভার্জিং পাওয়ারের লেন্স ইউজ করতে হবে। ওকে, আচ্ছা তাহলে দ্যাটস অ্যাবাউট মায়োপিয়া। ও আরেকটা জিনিস বলি এখানে, নিউ বর্নে মায়োপিয়া এটার ইনসিডেন্সটা খুবই কম, 5% পর্যন্ত বলা যেতে পারে এই ধরনের ইরর নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, 5%, অনলি 5%. It is not very common in the newborn. আচ্ছা, এরপরে আমরা দেখি হাইপারমেট্রোপিয়া। এটার আরেকটা নাম হচ্ছে লং সাইটেডনেস। এখানে সমস্যা হচ্ছে সে দূরের জিনিস দেখতে পাবে। লং সাইটেডনেস মানে ডিস্ট্যান্ট ভিশন ইজ ওকে, নরমাল, বাট নিয়ার ভিশন, নিয়ার অবজেক্ট, ডিফিকাল্টি ইন নিয়ার ভিশন। ওকে, তাহলে হাইপারমেট্রোপিয়া ইজ দ্য আই ডিফেক্ট ক্যারেক্টারাইজড বাই ইনএবিলিটি টু সি নিয়ার অবজেক্ট বাট দ্য ডিস্ট্যান্ট ভিশন ইজ নরমাল। ওকে, তাহলে খেয়াল করেন এই যে ডিস্টেন্স, ধরেন একটা ইনফিনিটি ডিস্টেন্স থেকে প্যারালাল লাইট রেজ এসে কিন্তু ফোকাসটা রেটিনার উপরই পড়ছে, সো দূরের জিনিস এই জন্য দেখতে পাচ্ছে। কিন্তু খেয়াল করেন এই ছবিটাতে খেয়াল করেন যখনই আপনি অবজেক্টটা আপনার কাছে নিয়ে আসলেন তখন কিন্তু অবজেক্ট কি বলছে, যখনই অবজেক্ট কাছে আনবেন তখন কিন্তু লাইটটা যে ডাইভার্স হয়ে যাচ্ছে, ডাইভার্সে যত পেরিফেরাল কর্নিয়া বা লেন্সের পেরিফেরাল পার্টে পড়তেছে তত ফোকাসটা গিয়ে আরো পিছনে চলে যাচ্ছে। ফোকাসটা আলটিমেটলি ফোকাসটা এখানে দেখেন রেটিনার পিছনে চলে গেছে, বিহাইন্ড দ্য রেটিনা। এজন্য তাহলে কি হলো, নিয়ার ভিশন ইজ এফেক্টেড, the focus is formed behind the retina when accommodation is at rest. It is otherwise known as long sightedness and it is also called hyperopia. যেটা অলরেডি বলেছি যে লং সাইটেডনেস, আরেকটা নাম হচ্ছে হাইপারোপিয়া। এখন যদি বলি সিমিলারলি আমরা যেমনটি মায়োপিয়ার কারণগুলো, এটিওলজি গুলো খেয়াল করি, একইভাবে হাইপারমেট্রোপিয়ারও কারণগুলো সেম। একটা হচ্ছে অ্যাক্সিয়াল হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ আইবলের যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে অ্যাক্সিস বা এইটার যে লেন্থ এটা যদি শর্টেনিং হয়, আইবলটা শর্ট হয়ে গেলে তাহলে ফোকাসটা গিয়ে রেটিনার পিছনে পড়তেছে, এইটাকে বলবো এক্সিয়াল, যেটা হচ্ছে এক্সিয়াল হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়ার যে কটা কারণ আছে এটা হচ্ছে কমনেস্ট কজ। ওকে, সো এক্সিয়াল শর্টেনিং অফ দ্য আইবল। এরপরে আবার দেখেন যে কার্ভেচার হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া হয়েছিল কার্ভেচার বেড়ে গেলে অর্থাৎ কনভেক্সিটি। সো এখানে কোনো কারণে যদি এই কর্নিয়া বা লেন্স এর কার্ভেচারটা কমে অর্থাৎ কনভেক্সিটি কমে এটা ফ্ল্যাটেনিং হয়ে যায়, যদি ফ্ল্যাট হয়ে যায় রিফ্র্যাক্টিভ পাওয়ার কমে যাচ্ছে তখন কিন্তু ফোকাসটা আরো বেশি রেটিনার পিছনে চলে যাচ্ছে। সো এইটাকে বলবো আমরা কার্ভেচার হাইপারমেট্রোপিয়া। তো কার্ভেচার অফ দ্য কর্নিয়া লেন্স আর বোথ ইজ ফ্ল্যাটার দেন দ্য নরমাল। এটা যেমন এরকম বলা হচ্ছে যে এরকম কন্ডিশনকে বলা হচ্ছে কর্নিয়া প্লানা, লেন্স প্লানা, যেখানে কর্নিয়াটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে বা লেন্স ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এই ধরনের কন্ডিশন এই প্রবলেম হবে। আরেকটা হচ্ছে ইন্ডেক্স হাইপারমেট্রোপিয়া। হ্যাঁ, ইন্ডেক্স হাইপারমেট্রোপিয়া এটা হচ্ছে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পরিবর্তন হয়, যেমন ইনক্রিজ ইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স কর্টেক্স। খেয়াল করেন লেন্স কর্টেক্সের যদি ইন্ডেক্স বাড়ে ইন দ্য ওল্ড ডেজ সেক্ষেত্রে এই ফোকাসটা রেটিনার পিছনে চলে যেতে পারে।
আরেকটা হচ্ছে রিমুভাল অফ দ্য লেন্স, এফাকিয়া যেটাকে বলছি, যে অ্যাবসেন্স অফ লেন্স। লেন্সটা যদি না থাকে তাহলে, লেন্স না থাকলে কি ফোকাসটা, কনভার্জিং পাওয়ারটা কমে যাচ্ছে, তাহলে আরো পিছনে গিয়ে ফোকাসটা হবে। সো এই সমস্ত কারণে, বা আপনি এখানে বলতে পারেন মায়োপিয়াতে বলছিলাম হচ্ছে ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হলে মায়োপিয়া হয়, আর এইখানে যদি লেন্সটা পিছনে সরে আসে, ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে কিন্তু ফোকাসটা পিছনে চলে যাবে, বা পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট আমরা বলতে পারি। এক্ষেত্রে কিন্তু হাইপারমেট্রিয়া। ওকে, কমনলি এই হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়ার এটিওলজি গুলো আমরা এইভাবে মনে রাখতে পারি। এগেইন অপটিক্যাল কারেকশন, এইখানে যেটা করতে হবে, এইখানে কনভার্জিং, যেহেতু ফোকাসটা দূরে গিয়ে পড়তেছে রেটিনার পিছনে, আমাদের কাজ হচ্ছে ফোকাসটাকে আরো আগায় নিয়ে আসতে হবে। আগায় নিয়ে আসলে আপনাকে রিফ্র্যাক্টিভ মোর লাইটটাকে আগেই কনভার্জ করতে হবে, তাহলে আপনাকে কনভার্জিং লেন্স ইউজ করতে হবে, তার মানে বাই কনভেক্স লেন্স। এটার কনভার্জিং লেন্সের পাওয়ার সবসময় পজিটিভ হয়, এখানে খেয়াল করেন প্লাস প্লাস লেন্স। ওকে, সো দ্যাট দ্য ক্লিয়ার ইমেজ ইজ ফর্মড অন দ্য রেটিনা। এই যে এখানে দেখেন একটা কনভার্জিং লেন্স ইউজ করার পরে লাইটটা কিন্তু ফোকাসটা রেটিনার উপরে পড়েছে। এছাড়াও মায়োপিয়ার মতোই এখানে সার্জারি অথবা লেজার ট্রিটমেন্টের মাধ্যমেও এখানে কি করা যায়, যদি আপনার লেন্সের যে কর্নিয়ার যে পেরিফেরাল পার্টটাকে যদি একটু থিন করা হয়, তাহলে কিন্তু এটার কনভেক্সিটিটা বেড়ে যাবে। হ্যাঁ, তখন এটার কনভার্জিং পাওয়ারটা বাড়বে এবং ফোকাসটা রেটিনার উপরে পড়বে। তো যাই হোক, সার্জারি সম্পর্কে আমরা এটা জানি না তেমন, আর লেজারের মাধ্যমেও করা যাচ্ছে। তো these are the options for the correction of hypermetropia or hyperopia. এখন নেক্সট যেটা আমরা বলেছিলাম অ্যাস্টিগমাটিজম। তো অ্যাস্টিগমাটিজমটাই কিন্তু বুঝতে আসলে আমাদের মেইন সমস্যা হয় আর কি। মোটামুটি মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আমরা ভালোই বুঝি, অ্যাস্টিগমাটিজমটা একটু ঝামেলার টপিক। এখানে খেয়াল করেন অ্যাস্টিগমাটিজম জিনিসটা কি, আমরা সিম্পলি বোঝার চেষ্টা করি। প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছেন, দেখেন এইখানে যে কার্ভেচার, এখানে খেয়াল করেন কার্ভেচারটা কিন্তু ইউনিফর্ম, ইউনিফর্ম অর্থাৎ, এবং এটা সব জায়গায় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সেম, হোমোজেনাস। ওকে, এই জন্য এখান দিয়ে যখন একটা লাইট পাস করলো, সেইটা গিয়ে রেটিনার যে পয়েন্টে পড়বে, আবার অর্থাৎ সেম মেরিডিয়ান দিয়ে আরেকটা লাইট আসলো, সেটাও কিন্তু একই পয়েন্টে গিয়ে রেটিনার উপরে পড়ছে। তো দ্যাট ইজ দ্য নর্মাল আই, অর্থাৎ ইমেট্রোপিয়া। কিন্তু খেয়াল করেন, যদি কোনো কারণে এই যে কর্নিয়ার যে কার্ভেচার, বা ধরেন লেন্সেরই কার্ভেচার, এই কার্ভেচারটা দেখেন কিছুটা এখন কি সিমেট্রিক্যাল আছে? নিচের ছবিটাতে খেয়াল করেন তো, এই যে কার্ভেচারটা দেখতেছেন, এই কার্ভেচারটা কি ইউনিফর্ম বা সিমেট্রিক্যাল আছে? হ্যাঁ, বা ইকুয়াল আছে? কার্ভেচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই উপরের এই পার্টটা দেখা যাচ্ছে কিন্তু মোর কনভেক্স দেখা যাচ্ছে। আবার তাহলে এইটার একটা এইখান দিয়ে রিফ্র্যাকশন হবে এক ধরনের। আবার এই যে এই পার্টটা, এই যে কিছুটা ফ্ল্যাটেনিং পার্ট, এই পার্টের রিফ্র্যাকশনটা ভিন্ন হবে। অর্থাৎ এই যে মেরিডিয়ানটা, ডিফারেন্ট মেরিডিয়ানে ডিফারেন্ট রিফ্র্যাকশন হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে রিফ্র্যাক্টাইল যে লাইট রেস গুলো আছে, সেটা একটা পয়েন্ট ফোকাস না করে তারা মাল্টিপল ফোকাস ফর্মেশন হচ্ছে। কোনটা রেটে দেখেন, এবং ফোকাস গুলো আইদার রেটিনার সামনেও পড়তে পারে, যদি ইন ফ্রন্টে পড়ে এটাকে বলে মায়োপিক অ্যাস্টিগমাটিজম, যদি পিছনে পড়ে সেটাকে বলা হয় হাইপারমেট্রোপিক অ্যাস্টিগমাটিজম। তো যাক, এত কিছু যাব না, আমাদেরকে চিন্তা হবে যে লাইট রে গুলো একটা বিন্দুতে মিলিত না হয়ে মাল্টিপল ফোকাস ফর্মেশন করছে, মাল্টিপল পয়েন্টে তারা, যেহেতু ডিফারেন্ট মেরিডিয়ানে ডিফারেন্ট রিফ্র্যাকশন হচ্ছে। কেন হলো? কারণ হচ্ছে এই কর্নিয়াল সারফেসটা এখন আর রেগুলার না হয়ে ইরেগুলার হয়ে গেছে, আনইকুয়াল হয়ে গেছে।
অর্থাৎ এই জন্য রিফ্র্যাকশনটা ডিফারেন্ট হচ্ছে, বিভিন্ন মেরিডিয়ানে ডিফারেন্ট রিফ্র্যাকশন হচ্ছে। দেখেন এখানে কর্নিয়াটা আসলে কিছুটা ডিম্বাকৃতির হয়ে গেছে। তাহলে তখন আপনার ইমেজটা কেমন হবে খেয়াল করেন, সব এর নরমাল আয়ে কি করতেছে, একটা পয়েন্টে গিয়ে ফোকাসটা দেবে, তাহলে এখানে শার্প ইমেজ তৈরি হচ্ছে। কিন্তু যখন সিঙ্গেল পয়েন্টে না হয়ে মাল্টিপল পয়েন্টে ফোকাস হচ্ছে, তখন সেই ইমেজ কোয়ালিটি ডেফিনেটলি এটা কি হয়ে যাবে, হ্যাজি হয়ে যাবে, বা শার্পনেস অনেক কমে যাবে, ঠিক কিনা? শার্পনেস কমে যাবে, ইমেজটা মাল্টিপল ফোকাস হলে ডিস্টর্টেড ইমেজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইট ইজ দ্য, আমি খুব বেসিক খুব সহজ কথায় বোঝানোর চেষ্টা করলাম। তো খেয়াল করেন, অ্যাস্টিগম্যাটিজম, কার্ভেচার অফ দ্য কর্নিয়া ইজ নট ইউনিফর্ম, অর্থাৎ কর্নিয়ার কার্ভেচারটা যদি ইউনিফর্ম না থাকে, so in this case that is curvature in one meridian is different from that in another meridian, যেটা বললাম যে কার্ভেচার চেঞ্জ ইউনিফর্ম না থাকার কারণে এই রিফ্র্যাকশন ডিফারেন্ট মেরিডিয়ানের রিফ্র্যাকশন ডিফারেন্ট পয়েন্টে গিয়ে ফোকাস করতেছে, এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে that means which leads to refraction of light rays to a different focus resulting in blurring of the vision or blurred image তৈরি হচ্ছে, যেটা অলরেডি বললাম যে শার্পনেসটা কমে সেটা ব্লারি হয়ে যাচ্ছে। এটাই আসলে অ্যাস্টিগম্যাটিজম, এর চেয়ে বেশি আমাদের আন্ডারগ্র্যাজুয়েটে বোঝা বেশি দরকার নাই। সো অ্যাস্টিগম্যাটিজম, এখন যদি আমরা ডেফিনেশনটা লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, অ্যাস্টিগম্যাটিজম ইট ইজ এ টাইপ অফ রিফ্র্যাক্টিভ এরর where in the refraction varies in the different meridian and cannot converge to a point focus, cannot converge to a point focus। এই একটা কথা পরীক্ষার হলে বলতে পারলে পরীক্ষাতে পাস হয়ে যায়, হ্যাঁ, কারণ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট মোটামুটি বলতে পারলে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কজ যদি বলি, অ্যাস্টিগম্যাটিজমের কারণ কি কি আছে, এখন আপনারা নিজেরাই বলতে পারবেন, অলরেডি এখানে ছবিতে দেখানো হয়েছে। একটা হচ্ছে ইরেগুলার কর্নিয়াল সারফেস, কর্নিয়াল দেখেন আলসার হইলো, কর্নিয়ার উপরে আলসার, তাহলে সারফেসটা কি, এটা কি আর ইউনিফর্ম থাকলো? এবড়া থেবড়া হয়ে গেল না সারফেস, এবড়া থেবড়া হয়ে গেলে ডিস্টর্টেড ইমেজ হবে। অথবা কর্নিয়ারে যে কোনো বালজি, কোনো একটা পয়েন্টে বালজিং হলো, তার মানে সোজা কথা এই যে কর্নিয়াল যে সারফেসটা আর ইউনিফর্ম থাকলো না, তখন এই ডিফারেন্ট মেরিডিয়ানে এই ডিফারেন্ট রিফ্র্যাকশনে ডিফারেন্ট ফোকাস তৈরি হচ্ছে, যে কারণে ইমেজের কোয়ালিটিটা কিন্তু কমে যাচ্ছে, ইমেজটা ব্লার হয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি সিম্পল। এটা হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। এটার চিকিৎসা কি অপটিক্যাল কারেকশন, এদের ক্ষেত্রে আমরা সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করব, সিলিন্ড্রিক্যাল লেন্স। ওকে, আচ্ছা, এইবার শুরুতে আমি যেটা বলেছিলাম যে রিফ্র্যাক্টিভ এররের ভিতরে আমি তিনটা নাম আমরা উল্লেখ করেছি, একটা হচ্ছে মায়োপিয়া, হাইপারমেট্রোপি, অ্যাস্টিগম্যাটিজম। আরেকটা এরর আছে, যদি আসলে এই এররটাকে আমি মেনশন করি নাই শুরুতে, কারণ এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, বয়স বাড়ার সাথে সাথে এমনিতেই হবে, এই জন্য এটা একটা আলাদাভাবে দেখাচ্ছি, প্রেস বায়োপিয়া। সেটা কি জিনিস? প্রেস বায়োপিয়া বলা হচ্ছে যে ইজ নট অ্যান এরর অফ রিফ্র্যাকশন, যেটা অলরেডি বললাম, এটা আসলে এরর বলা যাবে না, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ইনসাফিসিয়েন্সি অফ অ্যাকোমোডেশন লিডিং টু ফেইলিং ভিশন ফর নেয়ার, অর্থাৎ নেয়ার ভিশনে প্রবলেম হবে, কারণ হচ্ছে ফিজিওলজিক্যাল ইনসাফিসিয়েন্সি অফ অ্যাকোমোডেশন। আমরা অলরেডি জানি যে অ্যাকোমোডেশন রিফ্লেক্স আমরা পড়েছি, অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা মেইনলি হচ্ছে নেয়ার ভিশন ক্লিয়ার করার জন্য এই অ্যাকোমোডেশন হেল্প করে। তো বয়স ইন দ্য অ্যাডভান্স এজ, স্পেশালি আফটার 40, যখন 40-এর বেশি হয়ে যায়, বিভিন্ন কারণে, কারণগুলো দেখাবো, যে অ্যাকোমোডেটিভ যে পাওয়ার অপটিক্যাল সিস্টেম বা অ্যাপারেটাসের যে অ্যাডজাস্টমেন্ট গুলা, তখন এইটা কমে যায়, যে কারণে নেয়ার ভিশনে পেশেন্টের প্রবলেম হবে। এইটাই আসলে প্রেস বায়োপিয়া। সো আমরা জানি যে সিন্স উই ইউজুয়ালি কিপ দ্য বুক অ্যাট 25 সেন্টিমিটার, নরমালি দেখেন আমরা যখন বই পড়ি, এটা আইডিয়াল হচ্ছে মোটামুটি 25 সেন্টিমিটার ডিস্টেন্সে রেখে আমরা উই ক্যান ইজিলি রিড দিস বুক, সো উই ক্যান রিড কমফোর্টেবলি আপ টু দ্য এজ অফ 40 ইয়ার্স। কিন্তু খেয়াল করে দেখবেন, বাসাতে যারা মুরব্বী, একটু বয়স্ক 40 বছরের উপরে, তারা দেখবেন বই পড়ার সময় একটু এইভাবে বইটা দূরে নিয়ে দেখে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখেন, আফটার দ্য এজ অফ 40 the near point of accommodation recedes beyond the normal reading or working distance। আমরা near point জানি কি 25 সেন্টিমিটার না, আমরা ফিজিক্সে পড়ছিলাম
স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। মানে এর চেয়ে যদি কাছে নিয়ে আসেন তাহলে আপনি আর ভালো করে এটা ইমেজের কোয়ালিটিটা কমে যাবে, ভালো করে দেখতে পাবেন না। 25 সেন্টিমিটার ন্যূনতম ডিস্টেন্স রাখলে আপনি জিনিসটাকে কমফোর্টেবলি রিড করতে পারবেন। ওকে, কিন্তু বলা হচ্ছে যে বয়স 40-এর পার হওয়ার পরে এই নেয়ার পয়েন্ট আরেকটু দূরে সরে যায়, অর্থাৎ তখন 25 সেন্টিমিটার ডিস্টেন্সে আপনি ভালো দেখবেন, আরেকটু দূরে নিলে ভালো দেখবেন। তার মানে নেয়ার পয়েন্টটা কি হয়ে যাচ্ছে, নেয়ার পয়েন্টটা যে আমরা এতদিন যে নরমাল রিডিং যে ডিস্টেন্সটা ছিল ওয়ার্কিং ডিস্টেন্স, সেটা থেকে আরেকটু দূরে সরে গেল। This condition of failing near vision due to S-related decrease in the amplitude of the accommodation, যেটা আমি অলরেডি বলেছি যে অ্যাকোমোডেটিভ পাওয়ারটা এটা কমে যায়। আচ্ছা, এখন পরীক্ষাতে যখনই আপনি এই কথা বলবেন যে due to decreased accommodation or decreased amplitude of the accommodation reflex, তখনই স্যাররা প্রশ্ন করবে যে কেন এই 40 বছরের বয়সের পরে আমাদের যে অ্যাকোমোডেটিভ যে ক্যাপাসিটি এটা কমে যাচ্ছে। সেটার বেশ কিছু কারণ আছে। এক নম্বর কারণ আপনারা বলতে পারেন যে লেন্স যে ম্যাট্রিক্স ইট বিকাম হার্ডার, লেন্সটা হার্ড হয়ে যায়। কারণ আমরা জানি যে অ্যাকোমোডেশন করার সময় লেন্সটার অ্যান্টেরিয়র সারফেসের কনভেক্সিটি বাড়ে, অর্থাৎ লেন্সের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে। তো লেন্সটা যদি হার্ড হয়ে যায় তখন কিন্তু এই চেঞ্জটা করতে পারবে না। সো এটা একটা প্রবলেম। তারপরে লেন্স ক্যাপসুলের এটার ইলাস্টিসিটি কমে যাবে, lens capsule become less elastic, then progressive increase in size of the lens এবং weakening of the ciliary muscle। আমরা জানি অ্যাকোমোডেশনের সময় কি হয়েছিল, সিলিয়ারি মাসেলটা কনস্ট্রিক্ট করে, কন্ট্রাকশন করলে লেন্সের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এই সাসপেন্সরি লিগামেন্টটা রিল্যাক্স হবে, রিল্যাক্স হলে কি হবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা ইনক্রিজ করবে, অর্থাৎ লেন্সটা একটু কনভেক্সিটি ইনক্রিজ করবে। তো ইন দ্য অ্যাডভান্সেস এই সিলিয়ারি মাসেলটাও কিন্তু উইক হচ্ছে, সারা সাসপেন্সরি লিগামেন্টেরও ইলাস্টিসিটি কমে যাচ্ছে। তো এই সমস্ত কারণে তখন আমাদের যে অ্যাকোমোডেশন যে ক্যাপাসিটি সেটা কমে যাচ্ছে। আই বলে যে অপটিক্যাল সিস্টেমের এই যে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার বা অ্যাকোমোডেটিভ যে ক্যাপাসিটি ইট উইল ডিক্রিজ, যে কারণে আমাদের কিন্তু নিয়ার পয়েন্টটা যেটা আমাদের অ্যাটলিস্ট 25 সেন্টিমিটার ডিস্টেন্সে ছিল সেটা আরো দূরে সরে গেছে। এই জন্য মুরব্বীরা বই পড়ার সময় দেখবেন এইভাবে কিছুটা নিজেই পিছনে সরে যায়। হ্যাঁ, কিন্তু নর্মাল দেখার জন্য কিন্তু অটোমেটিক আই অ্যাডজাস্ট করি না, আমাদের কিন্তু সামনে পিছনে সরা লাগে না। ওকে, সো এটা হচ্ছে প্রেস বায়োপিয়া। এটার কারেকশন হচ্ছে এটাকে বাইফোকাল লেন্স ইউজ করতে হবে, বাইফোকাল লেন্স। আরো কথা আছে বাই লেন্স, সো ওইগুলোতে আমরা যাব না, আপনারা অপথ্যালমোলজিতে শিখবেন। এখন যদিও আমার আজকে টাইটেল ছিল রিফ্র্যাক্টিভ এরর, তো তারপরে এই একটু কালার ভিশনটা টাচ দিয়ে দিচ্ছে। আসলে পড়লে অনেক কিছুই পড়ার আছে, শেষ নাই, অপথ্যালমিক ভিশন পড়তে পড়তে আরো অনেক দূর যাওয়া যাবে। তো আমরা এটাকে লেংদি করব না, আমি একটু কালার ভিশন সম্পর্কে আইডিয়া দিব, আর বাকিটা আপনারা একটু নিজেরা পড়ে কভার করে নেবেন। কারণ কালার ভিশনটা একটু বলছি কারণ পরীক্ষার হলে একটু কালার ভিশন সম্পর্কে অনেক সময় জিজ্ঞেস করা হয়। সো কালার ভিশন আর একটা টার্ম আছে কালার ব্লাইন্ড। ওকে, দেখা যাক তাহলে। কালার ভিশন ইজ দ্য অ্যাবিলিটি অফ আই টু ডিফারেন্সিয়েট বিটুইন কালারস প্রডিউসড বাই লাইট অফ ভ্যারিয়াস ওয়েভলেংথ। বিভিন্ন কালার যদি আমরা ডিফারেন্সিয়েট করতে পারতেছি, এটাই হচ্ছে কালার ভিশন। তো আমরা সবাই জানি অলরেডি যে রিসেপ্টর ফর কালার ভিশন, এটা আপনারাই উত্তর দেন যে কালার ভিশনের রিসেপ্টরটা কে। হ্যাঁ, আমরা তো কোন ফটো রিসেপ্টরের ফাংশন পড়েছিলাম, রডের এবং কোনের। সো ডেফিনেটলি কোন সেল ইজ রেসপন্সিবল ফর দ্য কালার ভিশন। সো এটাও আমরা জানি যে তিন ধরনের কোন সেল আছে, 3 টাইপস। একটাকে বলা হচ্ছে রেড সেনসিটিভ কোন, আরেকটা হচ্ছে ব্লু সেনসিটিভ কোন, আরেকটা হচ্ছে গ্রিন সেনসিটিভ কোন। এই তিন ধরনের কোন সেল আছে। এই জন্য প্রাইমারি কালারও তিনটা, একটা আছে রেড, গ্রিন, ব্লু, প্রাইমারি কালার। ওকে, অথবা আমরা বলতে পারি বেসিক কালার কি কি আছে, রেড, গ্রিন, ব্লু। সো আলটিমেটলি এই তিনটা কালারেরই বিভিন্ন প্রপোর্শনে যদি আপনারা বিভিন্ন প্রপোর্শনে মিক্স করে দিলে বিভিন্ন কালার তৈরি হবে। আদার যে কালার গুলো আছে, রঙের দোকানে গিয়ে কিন্তু ওরা বিভিন্ন, আপনি একটা রং চাবেন ওরা কিন্তু বানায় দেয়, কারণ ওরা জানে কোন রংটা কোন প্রপোর্শনে মিক্স আপ করলে ওই স্পেসিফিক কালারটা তৈরি হবে। ওকে, এজন্য বলা আছে এনি কালার ক্যান বি প্রডিউসড বাই মিক্সিং ভেরিয়াস প্রপোর্শন অফ দিস 3 কালার।
আর এই তিনটা কালার যদি সেম প্রপোর্শনে তিনটা কালার যোগ করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে সাদা। আর প্রপোর্শন যদি কম বেশি করে মিক্স আপ করেন তাহলে অন্যান্য বিভিন্ন কালার তৈরি হবে। ওকে, আচ্ছা এখন দেখেন when eye is stimulated with any color, হ্যাঁ, এবং এই উপরে অলরেডি একটু খেয়াল রাখবেন যে এই যে তিনটা যে বেসিক কালার এতে ওয়েভলেংথ কিন্তু ডিফারেন্ট, এবং এই কোন সেলগুলো যে সেলগুলি আছে তারা ডিফারেন্ট, কোন সেল ইজ সেনসিটিভ টু ডিফারেন্ট ওয়েভলেংথ অফ লাইট। মোটামুটি আমাদের যে আইয়ে 400 থেকে 700 এই রেঞ্জের ওয়েভলেংথের তারা সেনসিটিভ। 400 কম হলে সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রে, এটা কোনো রেসপন্স করবে না। আর 700 বেশি হলে ইনফ্রারেড, সেটা কোনো রেসপন্স করবে না। মোটামুটি ওয়েভলেংথ 400 থেকে 700 এর ভিতরে লাইটের ওয়েভলেংথে এই ফটোরিসেপ্টরগুলো দে আর সেনসিটিভ। ওকে, এখন খেয়াল করেন when eye is stimulated with any color, কোন একটা কালার ধরেন, সেই কালার স্টিমুলেশনের কারণে তিন টাইপের কোন সেলই তারা স্টিমুলেটেড হবে। খেয়াল করেন জিনিসটা একটু, মেকানিজমটা আমি এখানে ব্যাখ্যা করছি, বেশি কমপ্লেক্সিটিতে যাব না, সিম্পলিসিটির ভিতরে যতটুকু বুঝতে পারি। একটা কালার ধরেন রেড, এটার কারণে তিনটা কোন সেল স্টিমুলেটেড হবে, তবে তিনটা কালার স্টিমুলেশন হওয়ার যে সিভিয়ারিটি বলেন বা এক্সটেন্ট বলেন সেটা সমান না, কারো কেউ কম কারো বেশি। ধরেন এইখানে রেড এর ওয়েভলেংথ আছে 575, হ্যাঁ, তাহলে আমি ধরেন 500 700, আমি কি বলছি 700 পর্যন্ত এরা কিন্তু রেসপন্সিভ, আর নিচে হচ্ছে 400। ধরেন আমি 580 ওয়েভলেংথের একটা লাইট দিলাম, হ্যাঁ, তাহলে 580 সবচেয়ে বেশি স্টিমুলেটেড হবে কে, সব কাছে দেখেন রেড এর, হ্যাঁ, তারপরে একটু কম হবে হচ্ছে 535, আর এই ব্লুর এইটা হবে হচ্ছে 0, এটার ওয়েভলেংথ অনেক কম 435। তার মানে দেখেন তিনটা সেল তারা ডিফারেন্ট এক্সটেন্টে স্টিমুলেশন হচ্ছে, এটা আমি এক্সাম্পল করে বললাম, এবং এই তিনটার প্রপোর্শন করে একটা নির্দিষ্ট কালার সেন্সিটিভিটির তারা প্রডিউস করবে। ওকে, কারণ আমরা কালার তো এই তিনটা ছাড়াও আরো, অর্থাৎ রেড একটু বেশি স্টিমুলেশন হলো, গ্রিন তার চেয়ে একটু কম স্টিমুলেশন হলো, ব্লু মোটেও হলো না। তাহলে এই রেড আর গ্রিন মিলে ধরেন এইটার একটা সেন্সিটিভিটি তৈরি করলো ইয়েলো। এইভাবেই আসলে, সো ধরেন আবার আপনি একটা লাইটের ওয়েভলেংথ আছে গ্রিন কালারের, ধরেন আপনি একটা 500 ওয়েভলেংথের দিবেন। সো এই তিনটা কনসেলই তারা ডিফারেন্ট প্রপোর্শনে বা ডিফারেন্ট এক্সটেন্টে স্টিমুলেটেড হবে, এবং সেটা কম্বাইন করে একটা নতুন কালার সেন্সিটিভিটির তারা জন্ম দিবে। সোজা কথা, ব্যাস। সো দ্য রেশিও অফ স্টিমুলেশন অফ রেড ইজ টু গ্রিন ইজ টু ব্লু, এই রেশিও করার একটা নির্দিষ্ট অনুপাতে নির্দিষ্ট কালারের সেন্সিটিভিটি ডেভেলপ করবে, যেটা আমরা যে রঙের দোকানে যেটা করে ওরা কিন্তু বিভিন্ন কালার মিক্স আপ করে বিভিন্ন কালার বানায় দেয় বিভিন্ন প্রপোর্শনে। ওকে, তো আর বেশি কথা বলবো না, কালার ভিশন শেষ, এখন কালার ব্লাইন্ডনেস বলে আজকের লেকচারটা আমি শেষ করছি। কালার ব্লাইন্ডনেস আগেই বলি, এটা হচ্ছে এক্স লিঙ্ক রেসিসিভ ডিজিজ, হ্যাঁ, তার মানে জিন কি থাকে, এক্স ক্রোমোজোমে থাকে। আর এক্স লিঙ্ক রেসিসিভ ডিজিজ মানে ফিমেলরা কমনলি সাফার করবে, হ্যাঁ, সরি কি বললাম, ভুল বললাম, ফিমেলরা অনলি রেয়ারলি হবে, কারণ হচ্ছে অনলি হোমোজাইগাস স্টেটে যদি হয় সেক্ষেত্রে, কিন্তু মেলরা সাফার করবে আর ফিমেলরা ক্যারিয়ার করবে, জাস্ট লাইক হেমোফিলিয়া, এক্স লিঙ্ক রেসিসিভ ডিজিজের যে নেচার। এখন খেয়াল করেন অ্যান ইন্ডিভিজুয়াল উইথ নরমাল কালার ভিশন, কালার ভিশন ওকে আছে, তাদেরকে আমরা বলবো ট্রাইক্রোমেট, আমরা এই টার্মিনোলজি গুলো শিখলেই হবে। আর কালার ব্লাইন্ডনেস, the appreciation of one or more primary color is either defective, ধরেন সে তিনটা কালারের কোন সেলই আছে, অর্থাৎ রেড সেনসিটিভ কোনও আপনার আছে, ব্লু সেনসিটিভ কোনও আছে, গ্রিন সেনসিটিভ কোনও আছে, কিন্তু এর মধ্যে কোনো একটা কোন তাদের ফাংশনটা ডিফেক্টিভ, এদেরকে বলা হচ্ছে অ্যানোম্যালাস। আর যদি অ্যাবসেন্ট থাকে, ধরেন তিনটা কোন সেলের ভিতরে ধরেন রেড সেনসিটিভ যে কোন সেল এটা নাই, তাহলে এটার কে বলা হচ্ছে অ্যানোপিয়া। একটু পরে আরো ক্লিয়ারলি বুঝবেন, নামের শেষে আমরা অ্যানোপিয়া যোগ করব। সো ইট মে বি কনজেনিটাল অর অ্যাকোয়ার্ড। তাহলে খেয়াল করেন অ্যানোমালাস ট্রাইক্রোমাটিজম, ট্রাইক্রোমাটিজম মানে হচ্ছে আপনার তিনটা কালারের সেনসিটিভ কোন সেল আপনার আছে,
কিন্তু তাদের কোনো একটা ফাংশনটা ডিফেক্টিভ। ধরেন কেমন হতে পারে, প্রোট্যানোমেলাস, হ্যাঁ, এই যে অ্যানোমালাস যোগ করা হয়েছে, প্রট, প্রট মানে এখানে চিন্তা করতে হবে আপনার রেড, ডিফেক্টিভ রেড কালার অ্যাপ্রিসিয়েশন, এটা বলছে প্রোট্যানোমেলাস। আচ্ছা, ডিফেক্টিভ গ্রিন কালার অ্যাপ্রিসিয়েশন, তাইলে হবে ডিউটেরোনোমালাস। ওকে, ডিউ। আর ট্রাইটেনোমেলাস মানে হচ্ছে ব্লু কালার পারসেপশনে ডিফেক্ট আছে। কিন্তু আপনার যে তিনটা কালারের সেন্সিটিভ কোন সেল আছে কিন্তু কোনো একটা ডিফেক্টিভ, আইদার সেটা রেডে হইতে পারে, গ্রিনে হইতে পারে, ব্লুতে হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা রেডের ক্ষেত্রে প্রোট্যানোমেলাস, গ্রিনের ক্ষেত্রে ডিউটেরোনোমেলাস, আর ব্লুর ক্ষেত্রে ট্রাইটেনোমেলাস ইউজ করব। ওকে, এইটা গেল হচ্ছে অ্যানোমালাস ট্রাইক্রোমাটিজম। আচ্ছা, এরপরে হচ্ছে ডাইক্রোমাটিজম। ডাইক্রোমাটিজম মানে হচ্ছে এই যে তিনটা কালার কোন সেল, রেড সেন্সিটিভ, ব্লু অথবা গ্রিন, এখানে তিনটার ভিতরে যে কোনো একটা অ্যাবসেন্ট থাকবে। সো মে হ্যাভ অন অফ দ্য ফলোইং টাইপস অফ ডিফেক্ট। যেমন কারো যদি রেড সেন্সিটিভ কোন সেলটা অ্যাবসেন্ট থাকে, তাহলে তার নামের সাথে এই যে প্রোটের সাথে অ্যানোপিয়া যুক্ত করতে হবে, তাহলে হবে প্রোট্যানোপিয়া। এই যে শুরুতে বলছিলাম অ্যাবসেন্ট থাকলে অ্যানোপিয়া, আর ডিফেক্টিভ থাকলে অ্যানোমালাস যোগ করতে হয়। তাহলে রেডের জন্য প্রোট্যানোপিয়া। যদি আপনার গ্রিন কালারের সেন্সিটিভ কোনটা অ্যাবসেন্ট থাকে, সেটা হচ্ছে ডিউটেরোনোপিয়া। আর যদি ব্লু কালার যে সেন্সিটিভ কোন সেলটা অ্যাবসেন্ট থাকে, সেটাকে বলবো আমরা ট্রাইটেনোপিয়া। ওকে, সো এই তিনটা ফর্মকে বলছে ডাইক্রোমাটিজম, অর্থাৎ তিনটার মধ্যে একটা অ্যাবসেন্ট কিন্তু বাকি দুইটা ভালো আছে। তাহলে এই হচ্ছে আপনার মোটামুটি একটু কালার সম্পর্কে বললাম, কালার ব্লাইন্ডনেস এর কিছু টাইপ গুলো বললাম। এন্ড এই যে অ্যানোমালি যেগুলো ডিফেক্ট আমরা বললাম, এর ভিতরে সবচেয়ে কমনলি অকারিং ডিফেক্ট হচ্ছে রেড গ্রিন ডেফিসিয়েন্সিটা, এটা কমন। ব্লু কালার ডেফিসিয়েন্সিটা এটা রেয়ার। অনেক সময় জিজ্ঞেস করে যে কমন ডেফিসিয়েন্সি কোনটা, রেড গ্রিন ডেফিসিয়েন্সি। অর্থাৎ অ্যানোমালিসের ক্ষেত্রে এই প্রোট্যানোমেলাস, ডিউটেরোনোমেলাস, আর ডাইক্রোমাটিজমের ক্ষেত্রে হচ্ছে প্রোট্যানোপিয়া আর ডিউটেরোনোপিয়া, এগুলো হচ্ছে কমন। আর এটা ডায়াগনোসিস করার জন্য বা ডিটেক্ট করার জন্য যে টেস্ট ইউজ করা হয় সেটা হচ্ছে ইশিহারা চার্ট। সো এই ছিল আজকের আমার আলোচনা। দ্যাটস অল অ্যাবাউট ভিজুয়াল ফিজিওলজি। আরো কিছু টপিক আছে, আশা করি আপনারা নিজেরা বাকিটা পড়ে নিতে পারবেন। মোটামুটি বেসিক যেগুলো আসলে যেগুলো নিয়ে প্রব বা পরীক্ষাতে আলোচনা হয় সেই বিষয়গুলো নিয়ে আমার আলোচনা শেষ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে।